আজকে সেশনে আমরা করব রিডিং কম্প্রিহেনশন বা আরসি, যেটাকে সংক্ষেপে আমরা জিআরইতে আরসি বলে থাকি। সেই রিডিং কম্প্রিহেনশন বা আরসি নিয়ে আজকে পড়াশোনা করব। এর মধ্যে আমরা শেষ করেছি টিসি এবং এসি, দুটো আমরা শেষ করেছি। আর ভার্বালের আরেকটা জিনিস যেটা বাকি আছে সেটা হচ্ছে আরসি। প্রথমে আরসি সম্পর্কে আমরা একটু জেনে নেই, তারপরে কিভাবে স্ট্র্যাটেজি ফলো করতে হবে, কোন কোন বিষয়গুলো জানা দরকার, কোশ্চেন টাইপস কি কি আছে সেই বিষয়গুলো আমরা জেনে নিই। এরপর আমরা দুটো এক্সাম্পল বা তিনটা এক্সাম্পল সময় পারমিট করলে আমরা তিনটা এক্সাম্পল দিয়ে কাজ করার চেষ্টা করব। সো লেটস স্টার্ট। প্রথমেই যে ব্যাপারটা আসে যে এটা নিয়ে আসলে কি ট্রাই করছে ইটিএস এর বইতে আমরা যদি দেখি তারা কিভাবে বলে, তারা বলে যে এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যানালাইসিস আমাদের ট্রাই করছে, যে আমি আসলে কতটুকু বুঝতে পারি, একটা জিনিস পড়ে বুঝতে পারি কিনা, সেটা কতটুকু বুঝতে পারি সেই জিনিসটা ট্রাই করছে আরসি। আর কিভাবে স্ট্রাকচারটা থাকে দেখা যায় যে সাধারণত ভার্বাল রিজনিং এর যে প্রশ্ন আমরা জানি সেকশন ওয়ানে 12টা প্রশ্ন থাকবে, সেকশন টু তে 15টা প্রশ্ন থাকবে ভার্বালে। তার 50% অর্থাৎ 6 কোশ্চেন্স এবং এখানে 7 to 8 কোশ্চেন্স আমরা আরসি থেকে পেতে পারি। 50% অফ দ্য সেকশন হচ্ছে আরসি কোশ্চেন্স। সুতরাং বেশ ভ্যালু এডিশন এখানে আছে আরসি যদি ভালো করা যায়। আর আরসি তে আরেকটা জিনিস আমি টাইমিং এর ব্যাপারে বলেছিলাম, সেটা হলো যে আমি যদি ভার্বালে টাইম কভার করতে চাই, ভার্বালে আমার পার কোশ্চেন অন এন অ্যাভারেজ টাইম হচ্ছে 1.5 মিনিটস, অর্থাৎ 1.5 মিনিট করে আমার সময় থাকে। এই 1.5 মিনিট করে আমি আসলে সব আরসি কভার করা, একটা প্যাসেজ পড়ে তার কোশ্চেন সহ আনসার করা, দ্যাট ইজ রিয়েলি ডিফিকাল্ট। বড় প্যাসেজ গুলো পড়াটা আসলে ডিফিকাল্ট। সো আমাদের যেটা চেষ্টা করতে হবে, টিসিএসসি তে আমরা 1 মিনিট করে টাইমিং করার চেষ্টা করব। আর টিসিএসসি এই 1 মিনিটে যদি আমি করতে পারি তাহলে আমি 50% যদি আমার 1 মিনিটে শেষ হয়, বাকি 50%-এর জন্য আমি আরসির জন্য তখন 2 মিনিট করে সময় পাবো, ইনক্লুডিং দ্য কোশ্চেন্স এন্ড টোটাল আনসার প্যাসেজ প্লাস কোশ্চেন সবকিছু মিলিয়ে। তখন আমরা নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারবো যে ঠিক আছে, একটা প্যাসেজে 2টা প্রশ্ন আছে, আমি 2 মিনিট করে 4 মিনিট সময় পাচ্ছি 2টা প্রশ্ন আনসার করার জন্য প্যাসেজ পড়া সহ। সেইভাবে যদি আমি টাইমিং করতে পারি তাহলে প্যাসেজের জন্য ধরো যাক আমি 2 মিনিট সময় রাখলাম, আর কোশ্চেন গুলোর জন্য 1 মিনিট করে সময় রাখলাম। এভাবে করে আমাদের প্র্যাকটিস করতে হবে। সো তাহলে মাঝারি সাইজের একটা প্যাসেজ পড়ার জন্য বেশি হলে আমি 2-3 মিনিট সময় পাবো, এর বেশি না। আবার প্যাসেজ ঠিক মতো ভালোভাবে যদি পড়া যায়, বোঝা যায়, তাহলে কোশ্চেন আনসার করার সময় খুব একটা বেশি সময় লাগে না। তো ওভারঅল it's about timing, it's about understanding, it's about reading habits and reading skills. সো কি কি ধরনের প্রশ্ন আসে এগুলো আমাদের চেনা আছে। আমরা মাল্টিপল চয়েস কোশ্চেন দেখবো। মাল্টিপল চয়েস কোশ্চেনের মধ্যে দুই রকম আছে, একটা হচ্ছে ওয়ান আনসার, ওয়ান কারেক্ট আনসার, আর একটা হচ্ছে অল দ্যাট অ্যাপ্লাই। তার মানে আমার এখানে অপশন বাটন থাকবে, এরকম 5টা অপশন থাকবে, ABCDE এরকম থাকবে। আর এখান থেকে আমাকে একটা চুজ করতে হবে। আর অল দ্যাট অ্যাপ্লাই এর ক্ষেত্রে এরকম বক্স দেওয়া থাকে তিনটা, সাধারণত তিনটার বেশিও থাকতে পারে, বাট তিনটা সাধারণত থাকে। সেক্ষেত্রে আমার একটাও আনসার হতে পারে, দুটাও আনসার হতে পারে, তিনটাও আনসার হতে পারে, যে কোনো রকম মাল্টিপল চয়েসের সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই এর এই ক্ষেত্রে। আরেকটা অপশন, আরেকটা কোশ্চেন টাইপ আছে, সেটার নাম হলো সিলেক্ট ইন প্যাসেজ। যেটা কাজ হচ্ছে বেসিক্যালি হাইলাইট স্পেসিফিক টেক্সট, অর্থাৎ প্যাসেজে, আমি এটা দ্বিতীয় ক্লাসে দেখিয়েছি যে প্যাসেজে যে বাক্যগুলো আছে, আমাদের যে বাক্যগুলো আছে প্যাসেজে, সেগুলোর মধ্যে কোন একটা বাক্যে আমার আনসার হবে, কোন একটা বাক্য আমার আনসার। অর্থাৎ কোশ্চেনটা এমন যে ধরা যাক এই বিষয়ে কোন একটা বিষয় বলা হলো, যে এই বিষয়ে কোন বাক্যে বলা হয়েছে, which sentence is speaking about it। তখন আপনি সোজা গিয়ে প্যাসেজের উপরেই ওই, সাপোজ এই 2 নম্বরটা হচ্ছে আপনার উত্তর, তখন আপনি 2 নম্বর সেন্টেন্সের যে কোনো জায়গায়, সেন্টেন্সের যেখানে শুরু যেখানে শেষ মাঝখানে যে কোনো জায়গায় আপনি ক্লিক করবেন, তখন ওই সেন্টেন্সটা সিলেক্ট হয়ে যাবে, আপনি দেখবেন স্ক্রিনে যে ওটা সিলেক্ট হয়েছে। এইভাবে আমরা আনসার করতে হবে। আর এটাও অপশন বাটনের মতো, আমি যখন এ তে ক্লিক করি তখন যদি এ আনসার হয়, আবার যদি বি তে ক্লিক করি তাহলে আনসারটা বি তে চলে যায়। এখানেও সেম, এটা যে এমন না যে আপনাকে ভয় পেতে হচ্ছে যে একটা সিলেক্ট করলাম এটা আবার নড়াচড়া করে কিনা, সমস্যা নেই। আপনি যখন 2 নম্বর সেন্টেন্সে ক্লিক করেন ওটা সিলেক্ট হবে, আপনি যদি 3 নম্বর সেন্টেন্সে ক্লিক করেন 3 নম্বরটা সিলেক্ট হবে। এই, সো এবার আমরা প্যাসেজ টাইপে যাচ্ছি, যে কি ধরনের কোশ্চেন আমরা প্যাসেজ আমরা দেখব। সাধারণত 2 রকম বা 3 রকমের প্যাসেজ থাকে, একটা হচ্ছে শর্ট প্যাসেজ, লং প্যাসেজ, মানে ইন টার্মস অফ সাইজ, শর্ট এন্ড লং। শর্ট প্যাসেজটা হয় সাধারণত 1 থেকে 2 প্যারাগ্রাফে,
আর লং প্যাসেজ 3 থেকে 5 প্যারাগ্রাফে। এখানে আমি একটু আলাদা করে বলি, আমি 3 ভাগে ভাগ করে নিতে পারি এটাকে, এইভাবে না করে আমি বলতে পারি যে স্মল প্যাসেজ যেগুলো আছে একেবারে শর্ট যেগুলো স্মল, এটাকে 1 থেকে 2 প্যারাগ্রাফ, 1 to 2 প্যারাগ্রাফস, এবং এগুলো ছোট প্যারাগ্রাফ, এবং সাথে একটা একটা ছোট প্যারাগ্রাফ। এগুলো হচ্ছে আমরা জব প্রিপারেশনের সময় প্রায় সবাই এগুলো প্র্যাকটিস করেছেন। ক্রিটিক্যাল রিজনিং বলে একটা বিষয় ছিল, ছিল না? ক্রিটিক্যাল রিজনিং, সেই ক্রিটিক্যাল রিজনিং কোশ্চেন গুলো এখানে আসে। এগুলোর নামটা ক্রিটিক্যাল রিজনিং দেয়নি, প্যাসেজের ভিতরে আসতেই এই স্টাইলে আসে। এবং সাধারণত এগুলো একটু ডিফিকাল্ট হয়, এগুলো বোঝার একটা স্ট্র্যাটেজি আছে। আমরা এটার উপরে সম্পূর্ণ আলাদা একটা ক্লাস করব। আজকে আমরা মিডিয়াম প্যাসেজ করবো, আজকে আমরা ক্রিটিক্যাল রিজনিং পার্টটা করবো না। আজকে যে এক্সাম্পল গুলো দিব এগুলো সবগুলো হচ্ছে মিডিয়াম প্যাসেজে। এরপরে আমি মিডিয়াম সাইজে আসি, যেটা এখানে বলা হয়েছে যে 2-3 প্যারাগ্রাফে, 2-3 প্যারাগ্রাফ মিলে হবে। 2-3টা প্যারাগ্রাফে আজকে আমরা এক্সাম্পল দেখবো। এর উপর সাধারণত 2 থেকে 3টা প্রশ্ন থাকে, প্যারাগ্রাফও 2-3টা, প্রশ্ন 2-3টা। আর এখানে 1 প্যারাগ্রাফ 1 কোশ্চেন, একটাই কোশ্চেন, 2টা কোশ্চেন কখনো না। আর একটা হচ্ছে লং প্যাসেজ, লং বা লার্জ সাইজ প্যাসেজ। এই লং প্যাসেজটা এখন কম আসছে, আগে আমাদের প্রশ্ন ছিল 20টা, 2020, অর্থাৎ আমাদের যে চেঞ্জটা এসেছে গত সেপ্টেম্বর, 2000 সেপ্টেম্বর 23 এর আগে কথা বলছি আমি, অনেক আগের কথা অবশ্যই, এখন আর এটা মনে রাখারও দরকার নেই। তো যখন 2020 কোশ্চেন থাকতো ভার্বালে, একটা সেকশনে যখন 20টা প্রশ্ন থাকতো, তখন লং প্যাসেজ থাকতো। বিশেষ করে সেকেন্ড সেকশনে সাধারণত একটা বা দুইটা একটা লং প্যাসেজ থাকতো। সেই লং প্যাসেজে ইউজুয়ালি আপনার 4-5টা প্যারাগ্রাফ থাকতো, এবং 4-5টা প্যারাগ্রাফের থেকে আমাদের প্রায় 3-4টা প্রশ্ন থাকতো, 3-4টা কোশ্চেন থাকতো। এখন যেহেতু আমার সেন্টেন্সে আমার দেখা যাচ্ছে ভার্বালি একটা পার্টে আমার 6টা প্রশ্ন আরসি থেকে আসবে, আর এটাতে 7টা বা 8টা প্রশ্ন আরসি থেকে আসবে। এখন আসলে লং প্যাসেজটা খুব রেয়ার, সাধারণত আসছে না। তো এই জন্য আমরা প্র্যাকটিস থেকে, এটা একটা ক্লাস আমি নেব লং প্যাসেজের উপরে স্ট্র্যাটেজি বোঝার জন্য, বাট প্র্যাকটিস থেকে আমরা এটাকে কমিয়ে রাখবো, এই জিনিসটাকে আমরা একটু বাদ দিব একেবারে বলছি না, বাট প্রথমে আমরা স্মল মিডিয়াম এগুলো শেষ করে তারপরে আমরা লং প্যাসেজে যদি সুযোগ থাকে, পড়ার যদি আগ্রহ থাকে তাহলে করতে পারবো। So, but there will be a class on long passes as well. So, আমার 3টা ক্লাস যাবে, আজকে আমরা মিডিয়ামের উপর করছি, দেন আমি স্মল এর উপর একটা ক্লাস নেব, দেন আমি লং এর উপরও একটা ক্লাস নেব। 3 ক্লাসেস অন আরসি। আচ্ছা, এবার যাচ্ছি কোশ্চেন টাইপে, মানে আমার প্রশ্নগুলো কি ধরনের, আরসি রিডিং কম্প্রিহেনশনে প্রশ্নগুলো কি ধরনের হয়। কোশ্চেন টাইপে আমার প্রথম যে প্রশ্নটা হয় সেটা হচ্ছে, এটাকে আমরা বলতে পারি যে মেইন আইডিয়া কোশ্চেন বা প্রাইমারি পারপাস কোশ্চেন। যে কোনো একটা প্যাসেজ পুরোটা পড়ে আমাকে বুঝতে হবে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ, হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ দ্য প্যাসেজ, হোয়াট ওয়াই, লাইক রাইটার বা অথর এটা কেন লিখলো এই প্যাসেজটা। তো এটা করার জন্য আমার যে স্কিলটা দরকার সেটা হচ্ছে আমাকে সামারাইজ করতে জানতে হবে। আই নিড টু নো হাউ টু সামারাইজ দ্য প্যাসেজ। আমাকে খেয়াল করতে হবে যে আমি মেইন আইডিয়া দেওয়ার সময় কোনো একটা খুব বেশি ন্যারো একটা চিন্তা করে ফেলছি কিনা, বা খুব বেশি ব্রড একটা চিন্তা করে ফেলছি কিনা, এগুলো হচ্ছে রং আনসার্স। আমাকে টু দা পয়েন্ট হতে হবে, এট দ্য সেম টাইম খুব বেশি ন্যারো একটা এরিয়া নিয়ে কাজ করলে হবে না। এমন ভাবে আনসারটা চুজ করতে হবে যাতে পুরো প্যাসেজের একটা রিফ্লেকশন সেখানে থাকে। ওকে। ডিটেল কোশ্চেন বলতে স্পেসিফিক ডিটেল, বা এটা বেসিক্যালি ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, ইনফো ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ প্যাসেজ থেকেই আমাকে কোনো একটা তথ্য জানতে চাইলো আমার কাছে, সেটা আমাকে বলতে হবে। সাধারণত এগুলো অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ বা দ্য অথর মেনশনস এরকম কিছু দিয়ে শুরু হয়। তো এটা টার্গেট কি, টার্গেট হচ্ছে স্ক্যানিং করা। সো সামারাইজিং করা হচ্ছে একটা কাজ, তারপর স্ক্যানিং করা একটা কাজ, অর্থাৎ এই বিষয়টা আমি বের করে আনতে পারছি কিনা। তো এখানে স্ক্যানিং বলতে, যেমন আইএলস এ যাদের অভিজ্ঞতা আছে তারা জানেন যে আইএলস এর প্যাসেজ গুলো অনেক বড় হয়, 2 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠা ব্যাপী প্যাসেজ হয়। এখন ইদানিং একটু ছোট হয়ে আসছে, সাইজটা ছোট হয়ে আসছে, তবে প্যারাফ্রেজিংটা বেড়েছে। যাই হোক, সেখানে স্ক্যানিং বলতে আমরা বুঝি অনেক সময় আমরা স্কিমিং করি, আমরা খুব বেশি ডিটেলস পড়ি না প্যাসেজ। অনেকে এই স্ট্র্যাটেজি ফলো করে থাকেন, বিশেষ করে যারা মাঝামাঝি গ্রেডের স্কোর পেতে চান, যে 6.5-7 পর্যন্ত স্কোর পেতে চান, তারা এরকম করে থাকেন, স্কিমিং করে থাকেন, পরে স্ক্যান করেন, অর্থাৎ একটা কোশ্চেনের যে টপিকটা বলা হয়েছে সেই টপিকটা কিওয়ার্ডটা কোথায় আছে সেটা খুঁজে বের করেন। জিআরইতে আমি এই সাজেশনটা দেই না, জিআরইতে আমি মনে করি যে 2-3 প্যারার যে প্যাসেজ সেগুলো কমপ্লিটলি পড়া উচিত,
তবে স্ক্যানিং টেকনিকটা এট দ্য সেম টাইম থাকতে হবে, কারণ আমি তো পড়ার পরে আমি যে হুবহু মুখস্থ আনসারটা করে ফেলবো ব্যাপারটা এরকম না। যখন আমি কোশ্চেন দেখবো, স্পেসিফিক কোশ্চেন কিওয়ার্ডটা বের করে সেটা আমি অবশ্যই রিলেট করব প্যাসেজে ব্যাক করে, আমি দেখবো যে ঠিক আছে কিনা। এনি কোশ্চেন সো ফার? নো? তারপরে আসছে ইনফারেন্স কোশ্চেন। ইনফারেন্স ইম্পর্টেন্ট। সেটা হলো আমরা কি করতে চাই, আমরা কোন একটা বিষয়, একটা প্যাসেজে সরাসরি এটার উত্তরটা কিন্তু দেওয়া নাই সরাসরি, সেটা বলছে যে কিভাবে, মানে আমি ইনফার করতে পারি এটা দিয়ে কি বোঝায়, কি ইমপ্লাই করে, কি এটা যদি এরকম প্যাসেজের কোন নিচের কোন বক্তব্যের সাথে, অপশনসে যেটা দেওয়া হলো কোশ্চেনে, যে কোন বক্তব্যের সাথে অথর এগ্রি করতে পারে। অর্থাৎ বেসড অন দ্য প্যাসেজ আমাকে বুঝতে হবে অথরের মেন্টালিটিটা কি, তার পয়েন্টটা কি, এবং প্যাসেজ কোন লাইনে আর্গুমেন্টটা দিচ্ছে, এবং সেই সিমিলার লাইন অফ আর্গুমেন্ট ফলো করে আমাকে চুজ করতে হবে অপশন থেকে কোনটা ট্রু। তাহলে ইনফরমেশন কোশ্চেন এবং ডিটেল কোশ্চেন বা ইনফারেন্স কোশ্চেনের মধ্যে বড় একটা পার্থক্য হচ্ছে, এখানে ইনফরমেশনে ইনফো ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ আনসারটা হচ্ছে আনসার ইজ ফাউন্ড ইন দ্য প্যাসেজ, এটা হলো স্পেসিফিক ডিটেল কোশ্চেনের বেলায়, ইন দ্য প্যাসেজ। আর দ্বিতীয়টাতে অর্থাৎ ইনফারেন্সে আমার এখানে আমাকে খেয়াল রাখতে হবে যে আনসার ইজ নট ইন দ্য প্যাসেজ, আনসার ইজ নট ডাইরেক্টলি, মানে আসলে একেবারে নট ইন দ্য প্যাসেজ বলাটা ঠিক না, নট ডাইরেক্টলি অর লিটারেলি ইন দ্য প্যাসেজ। তাহলে আনসারটা কোথায়, আনসারটা ঠিকই আমাকে প্যাসেজের উপর বেস করে দিতে হবে, কিন্তু আনসারটা সরাসরি নাই, সেটা অপশনে চুজ করতে হবে, আমাকে প্যারালালি ম্যাচ করতে হবে। অর্থাৎ কোশ্চেন গুলো হয় সাধারণত সাজেস্ট, ইমপ্লাইড বা ক্যান বি ইনফার্ড দিয়ে, এবং এখানে ওভার জেনারেলাইজ করা যাবে না, মানে নিজের মতো করে আমি একটা ধারণা, এইভাবে না যে নিজের মতো যে এটা প্যাসেজে নাই মনে করে আমি যে নিজের মতো একটা ভাবে নিলাম, ব্যাপারটা এরকম না। আমাকে অবশ্যই, যেমন আমরা সেন্টেন্স কমপ্লিশনে বা সেন্টেন্স ইকুইভ্যালেন্স আমরা যেগুলো করেছি, যে কনটেক্সটের সাথে লিঙ্ক করে আনসার চুজ করেছি, এখানেও সেরকম আমাকে অবশ্যই স্ট্রিক্টলি অন দ্য প্যাসেজ কন্টেন্টের আমাকে সাহায্য নিতে হবে, অর্থাৎ এর বাইরে যাওয়া যাবে না, বেস স্ট্রিক্টলি অন দ্য প্যাসেজ কন্টেন্ট, এর বাইরে গিয়ে নিজের মতো করা যাবে না। ইনফারেন্স ড্র করবো ঠিক আছে, নিজের মতো করে ধারণা তৈরি করব ঠিক আছে, কিন্তু সেটা বেসড স্ট্রিক্টলি অন প্যাসেজ কন্টেন্ট। ওকে। আরেকটা প্রশ্ন হচ্ছে অথর টোন অর অ্যাটিটিউড, অর্থাৎ একটা বিষয়ে যে বর্ণনা করছেন, কোন একটা থিওরি নিয়ে বর্ণনা করছেন বা কোন একজন ব্যক্তি নিয়ে বর্ণনা করছেন প্যাসেজের মধ্যে, ওই বিষয়ে অথরের টোন কি, তিনি কি পজিটিভ অ্যাটিটিউড দেখিয়েছেন, নেগেটিভ অ্যাটিটিউড দেখিয়েছেন, তিনি কি সন্দেহ প্রকাশ করেছেন, তিনি কি এটাকে প্রপোজ করছেন, তিনি কি এটার বিপক্ষে দাঁড়াচ্ছেন, এই টোন বা অ্যাটিটিউড কোশ্চেন। এবং সেটা আমাদেরকে খেয়াল করতে হয় সাধারণত কোন একটা অ্যাডজেক্টিভস বা কোন একটা ল্যাঙ্গুয়েজ সাজেস্টিং ইমোশনাল বায়াস, এই বিষয়গুলো খেয়াল করে আমাকে আনসার দিতে হবে। এরকম একটা দুটো এক্সাম্পল আজকে আমরা দেখতে পারবো। ওকে। পারপাস কোশ্চেন, এটা অনেকটা আমাদের সামারাইজেশনের উপরেই যায়, আমাদের মানে মাল্টিপল টেকনিক যেগুলো আমরা আলোচনা করেছি সেগুলোর উপরেই যায়, ইন অর্ডার টু সার্ভস টু যে এই প্যাসেজটা দিয়ে আসলে কি বোঝালো, কি করলো, এটা অনেকটা প্রাইমারি পারপাস বা মেইন আইডিয়ার সাথে যায়। So consider how the detail supports the broader argument, এটা আমাকে চিন্তা করতে হবে। ওকে। ভোকাবুলারি ইন কনটেক্সট, এটা আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে সবচেয়ে সহজ প্রশ্ন হচ্ছে এটা। ভোকাবুলারি, যে কোন একটা শব্দ সরাসরি উল্লেখ করা হবে যে এই শব্দের অর্থটা কি, এই প্যাসেজে এই শব্দ দিয়ে কি বোঝানো হয়েছে, এবং শব্দটা সরাসরি আমরা পাবো, এটা প্যারাফ্রেজ থাকবে না। এবং ইউজুয়ালি বড় প্যাসেজ গুলোতে বলেও দেয় যে এত নাম্বার লাইন, লাইন 3 বা লাইন 6, এভাবে বলে দেয় লাইন 6-এ এই শব্দটা দেওয়া হয়েছে, এই শব্দের অর্থ দিয়ে কি বুঝিয়েছে এই শব্দ দিয়ে। তখন আমাদের কাজ হচ্ছে আমাদেরকে অবশ্যই চেক করতে হবে যে কোনো সেকেন্ডারি মিনিং আছে কিনা। হুট করে ওই শব্দের অর্থ আমার জানা আছে, আমি ওখানে চুজ করে ফেললাম, এরকম করলে হবে না। আমাকে একটু ওই সেন্টেন্সটাতে যেতে হবে, ওই সেন্টেন্সে গিয়ে আমি চেক করব যে ওই সেন্টেন্সে কোন শব্দটা দিয়ে ওইটা দিয়ে আসলে কি বুঝিয়েছে, এবং ওই তখন ওই শব্দটা বা ওই বাক্য ওই শব্দগুচ্ছটা আমি চেক করব যে কোনটা অপশনের মধ্যে কোনটা সিনোনিমাস হয়, এবং সেটা দিয়ে আসলে ওই সেন্টেন্সটা কভার করে কিনা, সেন্টেন্সটাকে আসলে ইকুইভ্যালেন্টলি মিনিং আমি পাচ্ছি কিনা। তো অলওয়েজ রিমেম্বার টু চেক ব্যাক ইন দ্য সেন্টেন্স। কখনো
জাস্ট মানে অর্থ বুঝেই আনসারটা দিয়ে দিবেন না, সবসময় সেন্টেন্সে যাবেন। অলমোস্ট লাইক ফাইনালি যে লজিক্যাল স্ট্রাকচার কোশ্চেন, এটা সুন্দর একটা প্রশ্ন। এটা হচ্ছে একটা একটা প্যাসেজ সাধারণত কি নিয়ে ডিসকাস করে। আমরা যে প্যাসেজ গুলো পাই এগুলো সবগুলো আহ, সাধারণত আর্গুমেন্টেটিভ স্টাইলের কাজ হয়। এখানে অলওয়েজ একটা স্ট্রাকচার ফলো করে, রাইটিং এর একটা স্ট্রাকচার ফলো করে। সাপোজ আপনার কোন একটা জিনিসে হয়তো যেমন কজ ইফেক্ট দেখালো, একটা প্যারাগ্রাফে একটা জিনিসের কারণ বললো, আর একটা বাক্যে গিয়ে সেটার ইফেক্টটা বললো। কোন একটা প্যারাগ্রাফে বললো যে তার প্রবলেমটা কি সেটা আলোচনা করলো, আরেক প্যারায় সেটার সলিউশন আলোচনা করলো। অথবা একটা প্যারাগ্রাফে আপনার একটা প্যারাডক্স ইন্ট্রোডিউস করলো, সেই প্যারাডক্সটাকে সে রিজলভ করলো, দ্বিতীয় প্যারাগ্রাফে সেটা রিজলভ করলো। অথবা এটা হতে পারে আহ সে কোন একটা থিওরি বা হাইপোথেসিস দিচ্ছে, একটা একটা হাইপোথেসিস দিচ্ছে, একটা হাইপোথেসিস দিল ফার্স্ট প্যারাগ্রাফে, দেন সেকেন্ড প্যারাগ্রাফে গিয়ে তার কিছু এভিডেন্স দিল। হ্যাঁ, এভিডেন্স দিল। এরকম এগুলো হচ্ছে স্ট্রাকচার, যে প্যাসেজে কিভাবে ফ্লোটা হচ্ছে, ফ্লো অফ দি আর্গুমেন্ট। তাও প্রশ্নটা থাকে এরকম যে সে লাইন 3 অথবা সেন্টেন্স এই এই সাধারণত ইনভার্টেড কমা দিয়ে একটু উল্লেখ করে দেয় যে এই সেন্টেন্সে শুরু শেষটা উল্লেখ করে দেয়, এটা আসলে কি হিসাবে ব্যবহার করা হয়েছে। তখন আপনাকে, অথবা লাইন 3 এন্ড লাইন 4 এটা কিভাবে ব্যবহার করা হয়েছে, সেন্টেন্স, দিস সেন্টেন্স এন্ড দ্যাট সেন্টেন্স। তখন আপনাকে লিঙ্ক করতে হবে যে ফার্স্ট সেন্টেন্স ইজ দি হাইপোথেসিস এন্ড সেকেন্ড সেন্টেন্স ইজ দি এভিডেন্স, অথবা ফার্স্ট ওয়ান is describing a problem and second one is offering a solution, অথবা the first sentence is talking about a paradox, introducing a paradox, and the second one tries to resolve the paradox. এইভাবে এটা হচ্ছে logical structure question. So these are the types of the question. Any question so far? কারো কোনো কথা আছে? No questions? একদম নীরব শ্রোতা সবাই, পার্টিসিপেন্টও কম আছে। হ্যাঁ, এক্সাম্পলে গেলে প্রবলেম করবে। আরেকবার বলবেন, বোঝা যায়নি। দীপা, আবার বলেন। কথা বুঝতে পারছি না, লাইন বোঝা যাচ্ছে না। ইউ ক্যান ইউজ দ্য চ্যাট অপশন। আমি আগাই, আপনি চ্যাট অপশনে ইউজ করতে পারেন। ওকে। সো এখন আমরা যাচ্ছি যে রিডিং স্কিলস টু ডেভেলপ। এটা অনেকটা, এখানে প্রতিটা কোশ্চেনের সাথেই আমি কিছু কিছু বলেছি যে কোন কোশ্চেনে আসলে কি ধরনের স্কিল লাগে। যেমন এখানে আমার সামারাইজিং টেকনিকটা আমার কাজে লাগছে, এখানে আমার স্ক্যানিং টেকনিকটা কাজে লাগছে, এখানে আমি যে ইনফারেন্স ড্র করছি সেটা যে স্ট্রিক্টলি বেসড অন ইনফারেন্স, প্যাসেজের ইনফারেন্স ড্র করা সেটা কাজে লাগছে। এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ড এডজেক্টিভ গুলোকে বা ইমোশন বায়াস বুঝতে পারা, কোনো একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড ফোকাস করতে পারা, সেই ব্যাপারটা কাজে লাগছে। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে এখানে স্ট্রাকচার বোঝার যে ব্যাপারটা, আউটলাইন দি আর্গুমেন্ট ফ্লো, এটা বোঝার যে দক্ষতা সেটা কাজে লাগছে। এখানে আমার সিনোনিম আমি বুঝি কিনা বা আমি একটা লিঙ্ক করতে পারি কিনা সেটা কাজে লাগছে। তো এইগুলোই হচ্ছে বেসিক্যালি স্কিল, কোন কোশ্চেন আনসার করতে কি স্কিল লাগবে। এখানে আবার একটু সামারাইজ করার চেষ্টা সেটা। তো ফার্স্ট থিং হচ্ছে যে আমার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাক্টিভ রিডিং। মানে আমি একটু গল্পের মতো করে পড়লে হবে না এটাকে, দিস ইজ নট আ স্টোরি। আমাকে এটা পড়তে হবে খুব অ্যাক্টিভলি, খুব ফোকাসড ওয়েতে। এটা করার সময় আমাকে প্রতিটা সেন্টেন্স, প্রতিটা প্যারাগ্রাফ আমাকে সামারাইজ করার চেষ্টা করতে হবে যে আমি এই সেন্টেন্স আমি কি বুঝলাম। এবং সামারাইজের পাশাপাশি যেটা দরকার সেটা হচ্ছে রিফ্রেজ করা কমপ্লেক্স সেন্টেন্সেস টু সিম্পলিফাই আন্ডারস্ট্যান্ডিং। মানে আমি আমার আমার নিজের ভাষায় সেটা বুঝে নেব, আমি শুধু ওদের ভাষা রিপিট করবো এরকম না, আমার নিজের ভাষায় বক্তব্যটা বুঝে নিব যে সে এই বাক্যে আসলে কি বুঝালো, এই প্যারাগ্রাফে আসলে কি বুঝালো। এটা যত দ্রুত আমরা করতে পারবো, আমার রিডিং স্পিডটা তত ভালো হবে, আমি তত তাড়াতাড়ি কোশ্চেন আনসার করতে পারবো। Focus on understanding relationship between ideas. This is another thing যে এখন কোন ফ্লোতে, এটা অনেকটা লজিক্যাল স্ট্রাকচারের সাথেও যায়। ফুলি রিকভার্ড ইয়েট। সো এখন আমি কোন জায়গায় আছি, অর্থাৎ আমি যে ভেঙে কয়েকটা উদাহরণ দিলাম, সাপোজ
এখানে আমরা যে কয়েকটা উদাহরণ দিলাম, একটা প্যাসেজের লজিক্যাল স্ট্রাকচার কি হতে পারে সেটা প্রবলেম সলিউশন হতে পারে কজ ইফেক্ট, অথবা প্যারাডক্স রিজলভ, বা হাইপোথেসিস এভিডেন্স। অর্থাৎ আমি এখন কোন পর্যায়ে আছি, অথবা এটা হতে পারে সিম্পলি সিম্পলি হতে পারে যে টু ডিফারেন্ট থিওরিজ, থিওরি ওয়ান, একটা থিওরি ওয়ান বললো, আর একটা দ্বিতীয় প্যারাগ্রাফে আবার থিওরি ওয়ান তার সম্পর্কে কিছু বর্ণনা দিল। প্রথমে হচ্ছে থিওরিটা কি, এটার পক্ষে কি আছে, এটার বিপক্ষে কি আছে, দেন থিওরি টু। এভাবে হতে পারে থিওরি টু, এটা একটা এটা হতে পারে একটা কমপ্লিমেন্টারি থিওরি, আবার হতে পারে একটা কন্ট্রাস্টিং থিওরি। তাহলে আমার এটা প্রথমটাতে কি আছে, দ্বিতীয়টাতে কি আছে, এই জিনিসগুলো। অর্থাৎ এখন আমি কোন পর্যায়ে আছি, আমি কি থিওরি ওয়ানে আছি না টু তে আছি, এই দুটো থিওরি কি কন্ট্রাস্ট করে নাকি কমপ্লিমেন্ট করে, আমি কি থিওরির কোন একটা পক্ষে যুক্তি তুলে ধরছি নাকি তার বিপক্ষে যুক্তি তুলে ধরছি, দুর্বলতা তুলে ধরছি, এই ব্যাপারগুলো আমাকে বুঝতে হবে। সেজন্য বলা হচ্ছে আমার এই যে রিলেশনশিপ বিটুইন আইডিয়াস আমাকে ধরতে পারতে হবে। দেন ট্রানজিশনস, লুক ফর ট্রানজিশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। এটা শুধু লুক, নট অনলি ট্রানজিশন, আমি যেটা বলবো যে কন্ট্রাস্ট ওয়ার্ড শুধু না, বরং আমরা বলতে পারি যে ইম্পর্টেন্ট ওয়ার্ডস, এক কথায় ইম্পর্টেন্ট ওয়ার্ডস, ফ্রেজেস। ইম্পর্টেন্ট ওয়ার্ডস বা ফ্রেজেস হচ্ছে যেটা আমার কাছে মনে হবে যে এই শব্দটা দিয়ে আমি একটা আইডিয়া পাচ্ছি, এই শব্দটা আমার পরে কাজে লাগবে। তো এই স্কিলটা ডেভেলপ করতে হবে, পড়তে পড়তে এটা আসবে যে আমি প্রথমে হয়তো বুঝতে পারবো না যে এটা এটা যে ইম্পর্টেন্ট, সেটা পরে বিভিন্ন কয়েকবার প্র্যাকটিস করলে আমরা বুঝতে পারবো। বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে এই ধরনের কন্ট্রাস্টিং ওয়ার্ড গুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ইম্পর্টেন্ট ওয়ার্ড হিসেবে কাজ করে। হ্যামার টাইপের, যে একটা আইডিয়া বলছে বলছে সেটা সম্পর্কে হঠাৎ করে আসলো ইয়েট, তাহলে আমরা বুঝতে পারছি যে এতক্ষণ যেটা বলা হলো, যে পক্ষে বলা হলো, সেটার এখন ঘুরে যাবে, এখন আইডিয়াটা সুইচ করছে, শিফট করছে টু দি কন্ট্রাস্টিং এরিয়া, টু কন্ট্রাস্ট দি ফার্স্ট আইডিয়া। সো আর যেমন ধর অনেক সময় আমাদের যে এডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এগুলোও ইম্পর্টেন্ট হিসেবে কাজ করে। এছাড়া যেগুলো দিয়ে আসলে অথরের মেন্টালিটি বোঝায় বা পক্ষ বিপক্ষ নেওয়া বোঝায়, সাপোজ কোন একটা জিনিস আমরা শুরু করি অনেক সময় যে ইট ইজ স্যাড দ্যাট, তাহলে এই এই যে শব্দটা দিয়ে, এটা দিয়ে বোঝাচ্ছে যে একটা অ্যাডজেক্টিভ, এটা দিয়ে বোঝাচ্ছে যে আমি আসলে আমার আইডিয়াটা আসলে কিরকম, আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি এবং সেটা কিরকম। তো এই জিনিসগুলো আমার খেয়াল রাখতে হবে। এক্সাম্পলে আমরা কিছু জিনিস দেখবো এরকম। মেকিং নোটস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মেকিং নোটস অর্থাৎ লেখার অভ্যাস করা। আমরা এখন স্ক্রিনে যেভাবে মার্ক করছি জিআরই স্ক্রিনে, সেভাবে মার্ক করা যায় না, আপনার খাতার লেখার প্র্যাকটিস করতে হবে। এখন এই মেকিং নোটসটা ইউ ক্যান নট লাইক, ইফ ইউ ক্যান নট রাইট টু মেনি ওয়ার্ডস, রাইট, ইউ ক্যান নট রাইট টু মেনি ওয়ার্ডস, দিস ইজ দ্য মিস্টেক। আমি আমি যদি অনেক শব্দ লিখতে চাই তাহলে তো আসলে আমি টু মেনি ওয়ার্ডস, কারণ এটা করা যাবে না, কারণ হচ্ছে সময় খুব সংক্ষিপ্ত। তাহলে কম সময়ের মধ্যে আমি যদি করতে চাই, আমাকে বুঝে নিতে হবে যে কি আইডিয়াস এবং সাপোর্টিং ডিটেলস, যে হাইলাইট করা, হাইলাইটিং টেকনিকটা আমাকে বুঝতে হবে, আমি কিভাবে সংক্ষেপে লিখবো সেটা বুঝতে হবে। এবং অনেক সময় এটাও হতে পারে যে কোনো একটা সাপোর্ট আমি লিখছি, আমি হয়তো এসইউপি লিখছি, আমি আমি নিজে বুঝলাম যে এটা সাপোর্ট, বাট নিজেকে প্র্যাকটিস করতে হবে যাতে পরীক্ষার হলে এসইউপি প্রথমে লিখলাম, পরে যাতে আবার ভুলে না যাই যে সাব এসইউপি বলতে আমি কি বুঝিয়েছি, সেটা যাতে আবার ভুলে না যাই। সো ইউ নিড টু প্র্যাকটিস এ লট। সো যেটা আমি বললাম যে অ্যাভয়েড মার্কিং এভরিথিং, যে সবকিছু মার্ক করে ফেললে তো আসলে কোনোটাই মার্ক হলো না। হ্যাঁ, ফোকাস অন দ্য মেইন আর্গুমেন্ট, তাহলে এই মেইন আর্গুমেন্ট ধরতে পারলে আমরা হয়তো সামারাইজটা করতে পারবো। বাট অলওয়েজ ট্রাই টু টেক নোটস। শুরুতে নোটগুলো একটু বড় হতে পারে, বাট আস্তে আস্তে সেই নোট টেকিংটা ছোট হয়ে আসবে, ছোট হয়ে ডিটেলস আমরা করতে পারবো তখন। ওকে, সো নাও স্পেশালি কিছু স্ট্র্যাটেজি আমরা কোশ্চেন আনসার করার সময় প্র্যাকটিস করব। যেমন আমরা এক একটা কোশ্চেন টাইপে এক এক ধরনের স্ট্র্যাটেজি ব্যবহার করি, যে সে টেক্সট কমপ্লিশনের ক্ষেত্রে আমরা বলেছি ডু নট লুক এট দ্য অপশনস ফার্স্ট, অলওয়েজ গো ফর দ্য সেন্টেন্স প্রম্পট, স্টাডি দ্য কনটেক্সট, দেন ফিগার আউট দ্য ক্লু, then you find out or come up with an idea, or a particular word maybe, or a phrase or an idea, দেন ইউ গো ফর দি অপশনস, যেটা আপনার আইডিয়ার সাথে ক্লুর সাথে মিলে, তারপরে আনসার করেন।
শুরুতেই ওখানে যাবেন না। সেরকম ভাবে আমরা টেক্সট কমপ্লিশনের পরে আমরা সেন্টেন্স ইকুইভ্যালেন্সে গেলাম, সেখানে আমরা বললাম যে প্রথমে কনটেক্সটে না গিয়ে আমরা সরাসরি অপশনসে চলে যেতে পারি। 6টা অপশনকে আমরা 3 জোড়া 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 ভাগ করতে পারি, সিনোনিম যাতে মিস না করি সেজন্য। তো সিনোনিমাস পেয়ার আমরা যখন তৈরি করব, সেই পেয়ারিং স্ট্র্যাটেজি ফলো করার পর আমরা এবার চলে যাব কনটেক্সটে। কনটেক্সটে আমরা দেখব কোন পেয়ারটা ম্যাচ করে, এবং দুটো ওয়ার্ড আবার আলাদা করে মিলিয়ে দেখব যে আসলে আমার পেয়ারিংটা ঠিক হলো কিনা, দুটো ওয়ার্ড আসলে ইকুইভ্যালেন্ট মিনিং দিচ্ছে কিনা, এবং সেখানে ডিগ্রি ইত্যাদি আমরা খেয়াল করবো। That was the strategy for sentence equivalence. Now for RC আমরা অনেকগুলো স্ট্র্যাটেজির কথা বললাম। এখন যেটা বলছি সেটা হচ্ছে কোশ্চেন আনসার করার সময় কোন কোশ্চেনটা ভুল হতে পারে সেটা বুঝার কিছু তরিকা, কিছু টেকনিক। সেটা হলো এরকম, এলিমিনেট রং আনসার্স। আমরা কিভাবে বুঝবো যে একটা কোশ্চেন রং? সাধারণত দেখা যাবে যে এক্সট্রিম ল্যাঙ্গুয়েজ সাধারণত ভুল হয়। আমরা কথায় কথায় অনেক সময় বলে থাকি যে নিজেদের মধ্যে যখন কথা বলি, কখনোই তুমি এটা করনি, কিংবা আমি আমি সব সময় এটা করে থাকি। এই যে সব সময়, কখনোই, এগুলো হচ্ছে এক্সট্রিম, অলওয়েজ, নেভার, এগুলো হচ্ছে এক্সট্রিম ওয়ার্ড। তো এই এই ওয়ার্ড গুলো ইউজুয়ালি ভুল হয়, মানে এগুলো আসলে কমপ্লিট আইডিয়াটাকে প্রকাশ করে না, এগুলো সঠিক আইডিয়াটাকে প্রকাশ করে না। অলওয়েজ আমাদের কারেক্ট হচ্ছে যে কখনো হয় কখনো হয় না, ইউজুয়ালি যে সিচুয়েশন সেটা। So when there is a word like always happens, never happens, never occurred, এরকম কোনো শব্দ যদি আপনার অপশনসে থাকে, আনসার অপশনে থাকে, অলওয়েজ চেক যে আসলেই কি অলওয়েজ বলেছে অথরিটা নিয়ে, এই প্যাসেজে কি আসলেই অলওয়েজ বলা হয়েছে, আসলেই কি নেভার বলা হয়েছে, আসলেই কি অনলি বলা হয়েছে, নাকি বিভিন্ন সিচুয়েশন দেখানো হয়েছে, যেখানে ভিন্ন ভিন্ন সিচুয়েশনে ভিন্ন ভিন্ন আচরণ দেখা যাচ্ছে। তো এই শব্দগুলোর ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে, এবং ইউজুয়ালি এগুলো আনসার হয় না, এগুলো ট্র্যাপ হয়। আউট অফ স্কোপ ইজ অ্যানাদার থিং, অর্থাৎ আমার প্যাসেজ যেটা নিয়ে আলোচনাই করেনি সেরকম কোনো কিছু আমার অপশনসে দিয়ে দেওয়া। এটা দেখা যায় যে একটু রিলেটেড কিছু একটা দিয়ে দিল, ধরা যাক ওই টপিক নিয়ে আমার তো একটা ব্যক্তিগত ধারণা আছে, সেই ধারণা থেকে আমি হয়তো মনে করলাম যে হ্যাঁ এটা তো আনসার। কিন্তু এটা করা যাবে না, কারণ আমরা আগেও জানি যে ডু নট মেক আপ স্টোরিজ। এই ব্যাপারটা পুরো ভার্বালের ক্ষেত্রে বলা আছে, যে ভার্বাল হচ্ছে রিজনিং এর ব্যাপার, এটা অনেকটা ম্যাথের মতোই। ডু নট মেক ইউর ওন স্টোরিজ, অলওয়েজ চেক উইথ দি প্যাসেজ, উইথ দি গিভেন ইনফরমেশন। ফাইনালি হাফ রাইট হাফ রং, পার্শিয়ালি ইনকমপ্লিট, মানে একটা অংশ হয়তো ইনকমপ্লিট বা একটা অংশ মিসলিডিং, এগুলো বাদ দিতে হবে। মিসরিপ্রেজেন্টস দ্য প্যাসেজেস মিনিং, অর্থাৎ একটা হচ্ছে আউট অফ স্কোপ, আর একটা হচ্ছে বেসিক্যালি রং, অর্থাৎ ইনকারেক্ট। ঠিক আছে, ইনকারেক্ট। তো একটা হচ্ছে নট ইন প্যাসেজ, একটা নট ইন প্যাসেজ, একটা, এটা রং আনসার। নট ইন প্যাসেজ, এটা হচ্ছে ইনকারেক্ট, প্যাসেজ বলেছে ডানে যাও কিন্তু এটা গিয়েছে বামে। আর এটা হচ্ছে ইনকমপ্লিট, পার্শিয়াল আনসার দিয়েছে, ইনকমপ্লিট, ইনকমপ্লিট মিনিং, তখন সেটা ভুল হবে। তো এগুলো হচ্ছে ভুল উত্তর বের করার সুযোগ। অর্থাৎ আমি যখন প্রসেস অফ এলিমিনেশন অ্যাপ্লাই করব, প্রসেস অফ এলিমিনেশন যখন আমি অ্যাপ্লাই করব, তখন আমি কিভাবে করতে পারি, সেই প্রসেস অফ এলিমিনেশনের সময় এই জিনিসগুলো, অপশনস এর এই বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখবো। ওকে, সো দেন আমাদের আর কিছু স্ট্র্যাটেজি হচ্ছে বেসিক্যালি আস্তে আস্তে আমাকে প্রসেস অফ এলিমিনেশনে কি করি আমরা, আমি প্রথমে, আমার 5টা অপশন আছে, A B C D E, আমি প্রথমেই এই টেকনিক গুলো অ্যাপ্লাই করে এবং আমি আনসার বুঝে আমি প্রথমে বাদ দিয়ে দিলাম যে হ্যাঁ A C D এগুলো আনসার হচ্ছে না। প্রথমে আমি বাদ দিব, এই বাদ দিয়ে আমি কাজ করবো সবসময়, ন্যারো ডাউন করব। তারপরে আমি এবার ডিটেলসে যাব যে বি এবং সি এর মধ্যে পার্থক্যটা কি, দুটাকেই কারেক্ট মনে হচ্ছে, পার্থক্য কি, এই পার্থক্যটা বুঝে ফাইনালি আমি একটাকে বাদ দিয়ে আর একটাকে আনসার হিসেবে চুজ করব। ওকে, কখনো ব্ল্যাঙ্ক রাখবো না, নেভার কিপ ব্ল্যাঙ্কস, কারণ জিওরি ডাজ নট হ্যাভ এনি নেগেটিভ মার্কিং। ঠিক আছে, কখনো এর জন্য কোনো উত্তর আমরা আমরা ব্ল্যাঙ্ক রাখবো না। ওকে, এনি কোশ্চেন সো ফার? টাইম ম্যানেজমেন্ট নিয়ে আগেই বলেছি, 1.5 মিনিটস আমাদের হাতে আছে শুধু, কিন্তু তার মধ্যে আমি 1.5 মিনিট আসলে পুরোটা আরসির জন্য দিতে পারবো না। সো জাস্ট লাইক যত দ্রুত করা যায়
1 মিনিট 2 মিনিটে আমাকে কোশ্চেন আনসার করতে হবে। আমি যদি টিসিএসসি তে টাইম সেভ করতে পারি, উই উইল গেট অ্যাবাউট 2 মিনিটস ফর প্যাসেজেস। এখানে একটু স্ট্রিক্টলি বলা হয়েছে, বাট আরেকটু হয়তো যদি টিসিএসসি তে আমি নাম কোশ্চেন আমি যদি টাইম সেভ করতে পারি তাহলে আমি হয়তো 2 মিনিট পর্যন্ত পেতে পারি, বাট ইউজুয়ালি দিস ইজ দ্য কেস। ওকে, প্র্যাকটিস টিপস আমি আগেই শেয়ার করেছি, তারপরও আরেকবার বলছি, সেটা হলো যে ডেইলি রিডিং, পড়া, নিয়মিত পড়া। মানে রিডিং স্কিল তৈরি করার জন্য রিডিং করতে হবে, এটা সোজা কথা। তো কি করব কি পড়বো সেটার জন্য কিছু এক্সাম্পল আমরা দিয়েছিলাম, যে ইকোনমিস্ট, নেচার, লিটারারি অ্যাসেস, যেগুলো এল ডেইলি আমরা যেগুলো বলে থাকি, এ এল ডেইলি, এটা একটা .com বোধহয়, নিউ ইয়র্কার, নিউ ইয়র্কার, এগুলো এই ধরনের, সায়েন্টিফিক আমেরিকান, এই ধরনের জার্নাল গুলো পড়ার চেষ্টা করতে হবে। ওকে, এগুলো থেকে প্রতিদিন চেষ্টা করেন একটা অন্তত টপিক পড়ার জন্য, এন্ড ইউ উইল লার্ন অ্যাবাউট ভোক্যাব। অনেক কিছু আমরা এখান থেকে শিখতে পারবো। যে প্রথমত হচ্ছে একাডেমিক ভোকাবুলারি, যেটাকে বলে একাডেমিক ভোকাবুলারি, একাডেমিক ওয়ার্ডস, আমরা হয়তো এটা নিয়মিত ব্যবহার করছি না, কিন্তু এই সম্পর্কে ওদের টপিক গুলা থেকে আমরা এগুলো শিখতে পারবো, একাডেমিক ভোক্যাব। তারপরে হচ্ছে স্ট্রাকচার বা লজিক্যাল ফ্লো, এই যে আমরা যেটা আমাদের সেন্টেন্সে, আমাদের প্যাসেজে বা বিভিন্ন জায়গায় কনটেক্সট বোঝার জন্য খুব কাজে লাগবে, এগুলো আমরা শিখতে পারবো, লজিক্যাল ফ্লো। তবে এটা অ্যাক্টিভলি পড়তে হবে এবং লিঙ্ক করে করে পড়তে হবে, শুধু পড়ে গেলে হবে না। মানে উই আর নট লুকিং ফর দি, খেয়াল রাখতে হবে, উই আর নট লুকিং ফর দি ইনফরমেশন গিভেন দেয়ার, we are looking for the texture, for the context, and for practicing our skills. ঠিক আছে, ওই ওই গল্পটা জানার জন্য, সাপোজ আপনি সায়েন্টিফিক আমেরিকান একটা ইনোভেশন নিয়ে লিখেছে, আমরা কিন্তু ওই ইনোভেশন জানার জন্য পড়ছি না, আমরা পড়ছি ওইটাকে কিভাবে উপস্থাপন করেছে সেই ব্যাপারটা বুঝতে পারার জন্য, যাতে অন্য সময় ওই টাইপের প্যাসেজ পড়লে আমরা যাতে মিলতে পারি, আমরা যাতে ব্যবহার করতে পারি সেটাকে। ফাইনালি, it's always important to review your mistakes, always important। সেটা আমরা কিভাবে করি, আমরা প্রথমত একটা হয়তো আহ, কি বলা যায়, এরর লগ যেটাকে বলে, আমরা একটা এরর লগ মেনটেন করতে পারি। অথবা আপনি একটা খাতায় বা এক্সেলে আপনি কোথাও লিখে রাখতে পারেন যে এই এই প্রশ্নগুলো আমার ভুল হয়েছিল। এবং ভুল শুধু সংখ্যা হিসাব করলে হবে না, কয়টা ভুল হয়েছে, কি ভুল হয়েছে সেটা না, আপনাকে ওই ভুলের টাইপটা খেয়াল রাখতে হবে, টাইপ, কজ, যেটা খেয়াল রাখতে হবে যে অফ এরর, যে আমি কি কেন ভুল করলাম, এটাতে আমি কি বুঝতে পারিনি, আমি কি শব্দ বুঝতে পারিনি, বাক্য বুঝতে পারিনি, আমি কি রিলেশনশিপ বুঝতে পারিনি, আমি কনটেক্সট বুঝতে পারিনি, কেন বুঝতে পারিনি, ডিটেলস যেতে হবে, যে আমি কনটেক্সটটা বুঝতে পারিনি কারণ আমি একটা ক্লু ওয়ার্ড মিস করেছি, অথবা আমি বুঝতে পারিনি কারণ আমি একটা নেগেটিভ ওয়ার্ড ছিল সেটা আমি খেয়াল করিনি, আমি সেটাকে কনসিডারেশন করিনি, এভাবে করে বুঝতে হবে। আর সবসময় আমি যেটা বলে থাকি যে আমার যখন একটা ভুল করি উত্তর, তখন আই হ্যাভ অ্যাকচুয়ালি টু মিস্টেকস, আমার দুইটা ভুল আছে, দুইটা ভুল সম্পর্কে আমাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে আমি ডিড নট লাইক এলিমিনেটেড দ্য কারেক্ট চয়েস, তাহলে আমি কেন এলিমিনেটেড দ্য কারেক্ট ওয়ান, আমি কেন বাদ দিলাম, তাহলে কারেক্ট ওয়ানের যে ফিচার ছিল সেই ফিচারটা আমি বুঝতে পারি নাই, আমি ওটা ওটা বাদ দিয়েছি, ওটাকে আমি ভুল মনে করে বাদ দিয়েছি। Again, failed to eliminate, failed to cross out the incorrect one, যেটাকে আমি সঠিক বলে মনে করেছি সেটা। যদি এখানে স্ট্যাটিস্টিক্স এর টাইপ 1 টাইপ 2 দুই ধরনের এররই আছে। তো দিস ইজ অ্যাবাউট দি লাইক থিওরিটিক্যাল স্টাফ ফর প্যাসেজ টাইপ কেমন, প্যাসেজের কোশ্চেন টাইপ কেমন, কোশ্চেন গুলো কিভাবে আনসার করতে হবে, কি ধরনের আমার অভিজ্ঞতা দরকার বা স্কিল দরকার, সেটা আমি কিভাবে তৈরি করব, প্রসেস অফ এলিমিনেশনে আমি কি করব, ইত্যাদি। কোনো প্রশ্ন আছে এ পর্যন্ত? না ভাইয়া।